রত্না দেবী তার দুই বৌমা চিত্রা এবং পরনের সঙ্গে বাস করে। তার দুই বৌমার মধ্যে এমনিতে ভীষণ মিল, কিন্তু মাঝে মাঝে সংসারের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে খুবই কথা কাটাকাটি হয়ে থাকে, আর তারা দুজনের মধ্যে তর্ক বিতর্ক করে। কিছুদিন আগেই বিমল কোম্পানির নুন ভালো নাকি শীতল কোম্পানির নুনের বেশি স্বাদ, এই নিয়ে দুই বৌমার মধ্যে তর্ক শুরু হয়। আরে ঠিক আছে, তোমরা দুজনেই আমাকে তোমাদের পছন্দের নুন দিয়ে রান্না করে খাওয়াও, তাহলে আমি বুঝে বিচার করে দেব যে কোন কোম্পানির নুন ভালো, কারণ আমার সাত সকালে এরকম তর্কাতর্কি দেখতে ভালো লাগে না। শাশুড়ি মায়ের কথা শুনে দুই বৌমা নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করতে শুরু করে, আর তারা রান্নাঘরে গিয়ে বেশি বেশি নুন দিয়ে রান্না করে। কিছুক্ষণ পর তারা যখন নুনে পোড়া রান্না শাশুড়ি মাকে খেতে দেয়, তখন বৌমাদের কীর্তিকলাপ দেখে শাশুড়ি মা একেবারে হতবাক হয়ে যায়। মা, আপনি এই মটন কষা খেয়ে কি বুঝলেন? বিমল কোম্পানির নুন বেশি ভালো তো? এবার আপনি বিচার করুন, কারণ ছোট বেকার বেকার আমার সঙ্গে তর্ক করছে। মোটেই না দিদি, মা, শীতল কোম্পানির নুনের স্বাদ একেবারেই আলাদা, আর আপনি আশা করি ফ্রাইড রাইসটা খেয়ে তা বুঝতেই পারছেন। আপনার বিচারে যখন এই নুন সেরা, তাহলে কাল থেকে আমরা শীতল নুনই রান্নাতে ব্যবহার করব। তোমাদের মাথা আর আমার মুন্ডু, বিচার করব না ছাই করব? আমার গাল একেবারে নুনে পুড়ে যাচ্ছে, আর ওনারা এখন নিজেদের বিচারে নিজেদেরকে সেরা করে দিচ্ছে। আমার বিচারে বলে না আমি তোমার পছন্দের নুন খাবো, আর নাই ছোট বৌমার পছন্দের নুন খাবো। আমাদের বাড়িতে দিনেশ কোম্পানির নুনই খাওয়া হবে। এই বলে রত্না দেবী তার দুই বৌমাকে মুখ ঝামটা দিয়ে ঘরে চলে যায়। আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর একদিন দুই বৌমার ননদ শিলা বাপের বাড়িতে ঘুরতে আসে। এর ফলে সবাই খুবই খুশি হয়, কিন্তু দুই বৌমার নজর পড়ে ননদের সোনার বালার দিকে। শিলা হাতে একটা মোটা সোনার বালা পরে থাকে, আর যেটা দেখতে খুবই সুন্দর ছিল। আর শিলা যখন তার দুই বৌদির সঙ্গে গল্প করতে বসে, এমন সময় শিলা, তোমার হাতে সোনার বালাটার দাম কত হবে? কি সুন্দর দেখতে, তুমি কবে এই সোনার বালাটা বানালে গো? হ্যাঁ গো, আমারও তোমার সোনার বালাটা খুব পছন্দ হয়েছে, কিন্তু আমাদের কাছে তোমার মতো অত টাকা কোথায় যে আমরা সোনার বালা বানাবো? তাই ছেঁড়া কাঁথায় শুয়ে আমরা লক্ষ টাকার বালার স্বপ্ন দেখি না। উফ বৌদি, তোমরা আমার সোনার বালাতে নজর দিও না। এই সোনার বালা আমার স্বামী আমাকে দুবাই থেকে বানিয়ে নিয়ে এসে দিয়েছে। এটা হলো বিদেশি সোনা দিয়ে তৈরি, তাই তোমরা চাইলেও কিন্তু এরকম সোনার বালা বানাতে পারবে না। শিলার মুখে এরকম অপমানজনক কথা শুনি তার দুই বৌদি একেবারে চুপ করে যায়। আর পরের দিন সকালবেলা হঠাৎই শিলার চিৎকারে বাড়ির সকলের ঘুম ভেঙে যায়, কিন্তু কেউ বুঝতে পারে না শিলা এরকম ভাবে চিৎকার চেঁচিমেচি কেন করছে। আর তখনই সবাই বাইরে এসে দেখে যে শিলা হাত পা ছড়িয়ে মাটিতে বসে কান্নাকাটি করছে, কারণ শিলার নাকি বিদেশি সোনার বালা চুরি হয়ে গেছে। হায় হায়, সব শেষ হয়ে গেল। মা, দাদা, তোরা দেখ, রাতারাতি আমার সোনার বালা চুরি হয়ে গেল। এবার আমি কি করি? আমার অত দামি সোনার বালা কে চুরি করলো? আমি তো বুঝতেই পারছি না কিছু। আমি সর্বশান্ত হয়ে গেলাম। তুমি কি বলছোটা কি শিলা? আমাদের বাড়ি থেকে কোনো জিনিস চুরি যাওয়া একেবারে অসম্ভব। আমাদের বাড়িতে এর আগে কখনো কোনো জিনিস চুরি হয়নি, আর এখন তোমার অত দামি বালা চুরি হয়ে যাবে? চুপ করো, আমি কি আমার বালা চুরি যাওয়া নিয়ে মিথ্যা কথা বলছি নাকি? আমার মনে হয় তোমরা দুই বউ মিলেই আমার সোনার বালা হড়পে নিয়েছো, কারণ কালকে তোমরা দুজনেই তো আমার সোনার বালার উপর লোভ দিচ্ছিলে। ননদের এমন কথা শুনি বাড়ির দুই বউ ভীষণই ভয় পেয়ে যায়। কি, তোমার এত বড় সাহস? তুমি আমাদেরকে চোর বললে? আমাদের কোনো দরকার নেই তোমার বালা চুরি করার। তুমি চাইলে আমাদের ঘরও চেক করতে পারো। কিন্তু শিলা কিছুতেই কারোর কোনো কথা শুনতে চায় না, আর সে বিচারের জন্য প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে। এমন সময় সবাই মিলে সারা বাড়ি খুঁজে দেখে, কিন্তু কোথাও তার সোনার বালা খুঁজে পাওয়া যায় না। তখন শাশুড়ি মাই তার বিচারের ঝুলি খুলে বসে। ঠিক আছে, তুই কাঁদিস না। তোর যখন সোনার বালা চুরি যাওয়ার জন্য আমার দুই বৌমাকে সন্দেহ হচ্ছে, তাহলে আমি এক কাজ করি, এই অপরাধের শাস্তি হওয়া দরকার। আমি পুলিশে কমপ্লেন করব। যদি আমার দুই বৌমা চুরি করে, তাহলে তার বিচার আদালতে হওয়ার দরকার আছে। বিশ্বাস করুন মা, আমি চুরি করিনি। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। সত্যি কথা বলতে, কাল রাত্রিবেলা আমি যখন জল খাবো বলে রান্নাঘরে গিয়েছিলাম, তখন আমি তোমাদের দুজনকে শিলার ঘর থেকে বেরোতে দেখেছি। তাই আমারও কিন্তু তোমাদের দুজনের উপরেই সন্দেহ হচ্ছে। রত্না দেবীর কথা শুনে দুই বৌমা ভীষণ ভয় পেয়ে যায়, আর এভাবে বাড়ির সকলেই দুই বৌমাকে চোর বলে সম্বোধন করতে থাকে। ইতিমধ্যে পুলিশের খাতায় তারা দুই বৌমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। আর পুলিশ এসে যখন দুই বৌমার ঘরে তল্লাশি চালায়, তখন
না, আমরা কিছুই পেলাম না, কিন্তু বিষয়টা আমরা ছেড়ে দেব না। আমরা এই বিষয়টা আদালতে তুলবো আর এই দুই বোমাকে গ্রেফতার করে জেলে নিয়ে যাব। আর যতক্ষণ না সত্যি ঘটনা জানা যায় ততদিন এনারা জেলেই থাকবেন। এই বলে পুলিশ দুইজনকে ধরে বেঁধে নিয়ে চলে যায়। ঠিক করা হয় যে শনি এবং রবিবার পেরিয়ে দুইজনকে আদালতে তোলা হবে আর সেখানেই তাদের দুই বউয়ের বিচার হবে। তাই মন খারাপ করে দুই বউ জেলে বসে ভীষণই কান্নাকাটি করতে থাকে। আর এমন সময় তাদের ননদ শিলা দুই বৌদির সঙ্গে দেখা করতে আসে। বৌদি দেখো, তোমরা সত্যি কথা আমাকে বলতে পারো? তোমরা প্লিজ বলো যে কোথায় সোনার বালাটা রেখেছো। আমি যদি সোনার বালা না পাই তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। তোমরা সত্যি বলো, তাহলে আমি জেল থেকে তোমাদেরকে ছাড়িয়ে নিয়ে যাব। বিশ্বাস করো শিলা, আমি জানি না কিছু। আর আদালতে বিষয় উঠলে সেখানে বিচার হয়ে যাবে যে আমি চুরি করিনি। তাই তুমি আমাকে সন্দেহ করো না বেকার বেকার। আমি বলছি তো আমি চুরি করিনি, আমি পুরোপুরিভাবে নির্দোষ। চিত্রার সঙ্গে সঙ্গে তার ছোট যাও একই কথা বলে। এর ফলে শিলা রাগ করে সেখান থেকে চলে যায়। আর এবার দুই বৌমা একে অপরকে সন্দেহ করতে শুরু করে। চুরি করলি তুই, আর এখন আমি ফেসে গেলাম। ছি, তুই শেষ পর্যন্ত লোভে পড়ে সোনার বালা চেপে বিক্রি করে দিলি, আর তোর জন্য এখন আমার বিচার হবে। একদম ফালতু কথা বলবে না, আমি মোটেই চুরি করিনি। আমার তো মনে হয় তুমিই ঝেড়েছো ওই বালাটা। আর তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি বালা চুরি করেছি? এভাবে জেলের মধ্যে দুই বউ একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক করতে থাকে। এভাবেই দেখতে দেখতে 2 দিন কাটে আর এই বিষয় গিয়ে ওঠে কোর্টে। আদালতে দুই বৌমার পরিবার গিয়ে হাজির হয় আর সেখানে দুই বৌমাকে বিচারের জন্য নিয়ে আসা হয়। এমন সময় জজ সাহেব কমল বাবু দুই বৌমাকে প্রশ্ন করতে শুরু করে। কেন চুরি করেছেন আপনারা বলুন? সব সাক্ষ্য প্রমাণ আপনাদের বিরুদ্ধে কাজ করছে, তাই তাড়াতাড়ি সোনার বালা দিয়ে দিন, তা না হলে কিন্তু আমি আপনাদেরকে সারা জীবন জেলে থাকার সাজা শোনাবো। বিশ্বাস করুন স্যার, আমরা চুরি করিনি। আমি মানছি আমাদের দুজনের মুখ দেখলে একটু ছিচকে চোর বলে মনে হয়, কিন্তু তাই বলে আমরা এত বড় অপরাধ করতে পারি না স্যার। আমরা দুজনেই নির্দোষ। আর আপনি সবার মুখের কথাই বিশ্বাস করছেন কেন? যদি আমরা চোর হতাম তাহলে বালাটা নিশ্চয়ই কোথাও লুকিয়ে রাখতাম, কিন্তু বালাটা তো পাওয়াই যাচ্ছে না। কোথায় গেল বালাটা? তাহলে আমরা চুরি করিনি, প্লিজ বিশ্বাস করুন। এই শুনে কমলবাবু নিজে দোটানায় পড়ে যায়, কারণ দুই বৌমাকে দেখে যথেষ্ট ঘরোয়া বলে মনে হয় আর তাদেরকে দেখে মনে হয় তারা সত্যিই বালা চুরি করেনি। এর ফলে সেই রহস্যের কিনারা করা বড়ই কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু দুই বৌমার বিচার হওয়া অত্যন্ত জরুরি ছিল, আর সোনার বালা কে চুরি করেছে সেটা জানাটাও খুব দরকার। এমন সময় শিলা বলে, স্যার আপনি এই দুজনের চেহারা দেখে একদম এদের কথাই বিশ্বাস করবেন না। এরা দুজনেই চোর। আমার মাও দেখেছে সোনার বালা চুরি হওয়ার আগের দিন রাত্রিবেলা এরা আমার ঘরে ঢুকেছিল। তার মানে এর থেকে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে সোনার বালা এরাই চুরি করেছে। আপনারা যে করেই হোক আমার সোনার বালা চুরি যাওয়ার বিচার করুন। এভাবে আদালতে বিচার হওয়ার আরো 2 দিন কেটে যায়, কিন্তু কিছুতেই কেউ বুঝে উঠতে পারে না যে সোনার বালা কে চুরি করেছে। ঠিক আছে, আমি সবার কথা শুনলাম। এবার কালকের মধ্যে আমি যে করে হোক বিচার করে দেব যে কে সোনার বালা চুরি করেছে, আর আমি যাকে চোর বলবো তাকেই মেনে নিতে হবে আমার সাজা। আর এই যে দুই বৌমা, আপনাদেরকেও কালকে উচিত শিক্ষা দেবো, কেননা আমার মনে হচ্ছে আপনারা দুইজন মিলেই আপনার ননদের সোনার বালা হাঁপিয়েছেন। সেই দিন রাত্রিবেলা কারোর চোখে আর ঘুম আসে না, কারণ কালকেই জজ সাহেব চোরকে ধরে দেবে। তাই সকাল সকাল সবাই আদালতের দ্বারগোড়াতে এসে উপস্থিত হয়। এমন সময় আজকে আমার সঙ্গে 3টে ঘটনা পরিষ্কার হয়ে গেছে। প্রথমত এই সোনার বালা সম্পর্কে একটা ঘটনা, তারপর যে চুরি করেছে সেই ব্যাপারটা একটা ঘটনা, আর সোনার বালাটা কোথায় আছে এই ব্যাপারটা নিয়ে একটা ঘটনা। তাই আপনারা সবাই চুপ করে বসুন। এই যে মিসেস শিলা, খবর পেয়েছি এই সোনার বালা তো আপনার নয়। এবার সত্যি বলুন তো সোনার বালাটা কার? জজ সাহেবের কথা শুনি সবাই একেবারে অবাক হয়ে যায়। তারা নিজের কানে বিশ্বাস করতে পারে না সেই সোনার বালা শিলার নয়। এর ফলে শিলা নিজেও খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সেই আদালতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারবে না। তাই শিলা এবার সত্যি ঘটনা স্বীকার করতে বাধ্য হয়। স্যার আমি সত্যি কথা বলছি, এই সোনার বালাটা আমাদের পরিবারের, কিন্তু আমার নয়। এটা হলো আমার বড় জায়ের। আমার বড় যা ঘুরতে গেছে বলে আমাকে এই সোনার বালাটা পরতে দিয়ে গেছে, কিন্তু এখন এই বালাটা চুরি হয়ে গেছে। তাই আমি আমার বড় জাকে কি জবাব দেব বলুন? আমি সবার কাছে মিথ্যা কথা বলেছি যে এই বালাটা আমার, কিন্তু যে করেই হোক বালাটা আমাকে খুঁজে পেতেই হবে, না হলে আমার বড় যা আমাকে জেলে ভরে দেবে। বিশ্বাস করুন এখন আমি জানি না বালাটা কে চুরি করেছে। শিলার মুখে এরকম সত্যি কথা শুনি সবাই একেবারে অবাক হয়ে যায়। আর এবার আসে দ্বিতীয় ঘটনা, যে সোনার বালাটা কে চুরি করেছে। তখন জজ সাহেব দুই বৌমার সঠিক বিচার করার জন্য আরো একটা তথ্য প্রমাণ আবিষ্কার করে, আর সে সঙ্গে সঙ্গে পুলিশকে বলে,
এই যে পুলিশ মহাশয়, আপনারা সবাই মিলে শুধুমাত্র দুই বোমার ঘর চেক করছেন কেন? আমি কিন্তু এখনো তথ্য পাইনি যে আপনারা সকলের ঘর খুঁজেছেন। আগে ওদের বাড়িতে যান, তারপর সবার ঘর খুঁজে দেখুন সোনার বালাটা কোথায় আছে, তারপর আমি যা বলার বলবো। পুলিশ কমলবাবুর কথা শুনি সঙ্গে সঙ্গে আবার দুই বৌমার বাড়িতে চলে যায়। আর এবার তারা ননদের ঘর এবং শাশুড়ি মায়ের ঘরও ভালো করে খুঁজে দেখে। এর ফলে রত্নাদেবী খুবই ঘাবড়ে যায় আর সেই সোনার বালা রত্নাদেবীর আলমারি থেকে উদ্ধার করা হয়। এর ফলে চোর প্রমাণিত হয় রত্নাদেবী। বিশ্বাস করুন, আমি চোর নই, আমি আমার মেয়ের ঘর থেকে চুরি করিনি। আপনারা দয়া করে আমাকে চোর সাব্যস্ত করবেন না। অনেক মিথ্যা কথা বলেছেন, এবার আপনি সত্যি কথা বলুন যে আপনি কেন সোনার বালা চুরি করেছেন আর নিজের দুই বোমাকে ফাঁসিয়েছেন কেন? আপনি তো আর পালানোর পথ পাবেন না, কেননা আপনাকে আমি অ্যারেস্ট করব। আপনি সেই দিন থেকে খাপটে মেরে আছেন। আর আপনি বলছিলেন যে আপনি নাকি জল খেতে রান্নাঘরে গিয়েছিলেন, তাহলে মেয়ের ঘরের দিকে গেলেন কেন? রত্নাদেবী আর মিথ্যা কথা বলতে পারে না, সে ফরফর করে সব সত্যি কথা বলতে শুরু করে। হ্যাঁ, আমি চুরি করেছি, কারণ আমার মেয়ের হাতে ওরকম সোনার বালা দেখে আমার খুব লোভ হয়েছিল। আর আমি মা হয়ে সোনার বালা পরবো না, কিন্তু আমার মেয়ে পরবে, তা তো হতে পারে না। কিন্তু আমি বুঝতে পারিনি এত বড় ঘটনা ঘটে যাবে। আমাকে ক্ষমা করে দিন স্যার। ক্ষমা? আপনার জন্য আপনার দুই বোমার বিচার হয়ে যাচ্ছিল। ভাগ্যিস আপনি যে দোকানে সোনার বালা নিয়ে যাচাই করতে গিয়েছিলেন, ওই দোকানদার বুঝতে পেরে গিয়েছিল এই বালা চুরির, আর সে যাচাই না করেই বালাগুলো আপনাকে দিয়ে দেয়। আর সেখান থেকেই ফোন করে জানানো হয় সবকিছু, কেননা শিলাদেবীর যে ওই দোকান থেকেই বালাগুলো বানিয়েছিল। এভাবে সত্যি ঘটনা সকলের সামনে চলে আসে আর সবাই একেবারে চুপচাপ হয়ে থাকে। শেষ পর্যন্ত সেই সোনার বালা শিলাকে ফিরিয়ে দেওয়া হয় আর রত্নাদেবীর কারাদণ্ড হয়। যাই বল চিত্রা, সোনার বালার দিকে আমাদেরও কিন্তু নজর ছিল, তাই তো আমরা সেদিন রাতে শিলার ঘরে গিয়েছিলাম। কিন্তু ততক্ষণে কে জানি আমাদের শাশুড়ি মা আগে থেকে কাজ সেরে ফেলেছিল। চুপ করো দিদি, এসব কথা বলার আর কোনো দরকার নেই। ভাগ্যিস আমরা চুরি করিনি, না হলে শাশুড়ি মায়ের মতো আমাদেরও এরকম বিচার হতো। এভাবেই দুই বৌমার নির্দোষ প্রমাণিত হয় আর কোনোদিনও তারা কোনো জিনিস নিয়ে নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করে না। তারা সুখে শান্তিতে সংসার করে। রামপ্রকাশ বাবু এক অনেক বড় ধনী শিল্পপতি ছিল। সে তার দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়ে বাস করে। তবে রামপ্রকাশ বাবুর দুই মেয়ে একেবারে বিপরীত রকমের দেখতে ছিল। যেখানে বড় মেয়ে পিয়ালি দেখতে সুন্দর হলেও সে প্রচন্ড পরিমাণে মোটা ছিল, আর অন্যদিকে তার ছোট মেয়ে মৌমিতা যেমনই দেখতে সুন্দর তেমনই রোগা চিপচিপে তার ফিগার ছিল। আর পিয়ালি অনেক বেশি মোটা হওয়ায় তার বাবা মা কিছুতেই তার বিয়ে দিতে পারে না, কারণ অত্যাধিক মোটা হওয়ার কারণে একের পর এক পাত্রপক্ষ পিয়ালিকে রিজেক্ট করে চলে যেতে থাকে। আর একদিন যখন রামপ্রকাশ বাবু নিজের অফিসে যায়, তখনই তার অফিসে কর্মরত এক যুবক বিকাশের দিকে চোখ পড়ে। বিকাশ মধ্যবিত্ত ঘরের ছেলে হলেও সে দেখতে খুবই হ্যান্ডসাম ছিল। তাই রামপ্রকাশ বাবু মনে মনে ঠিক করে বিকাশের সঙ্গে সে কোনো মতে তার বড় মেয়ের বিয়েটা দেবে। বিকাশ, আমি তোমাকে একটা অফার করতে চাই। আসলে তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তুমি দেখতে যেমনই হ্যান্ডসাম তেমনই ড্রেসিং, আর কাজ করার ক্ষেত্রে তোমার আলাদাই ট্যালেন্ট আছে। সেই জন্য আমি তোমাকে আমার বাড়ির জামাই করতে চাই। বুঝতেই তো পারছো, আমার মতো ধনী ব্যক্তির জামাই হতে সব ছেলেই চাইবে, কিন্তু তবু আমি শুধুমাত্র তোমাকে পছন্দ করেছি। এবার তুমি তোমার মতামত জানাও। রামপ্রকাশ বাবুর কথা শুনে বিকাশ প্রচন্ড পরিমাণে খুশি হয়। টাকা পয়সার লোভে পড়ে বিকাশ তখনই রামপ্রকাশ বাবুর প্রস্তাবে রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই বিকাশ এবং তার মা মালতী দেবী পিয়ালিকে দেখতে যায়। প্রথমে পিয়ালিকে দেখে বিকাশ প্রচন্ড পরিমাণে অবাক হলেও টাকা পয়সার লোভের কাছে সে সম্পূর্ণভাবে হার মানে। তাই খুব সহজেই সে মোটা পিয়ালিকে বিয়ে করতে রাজি হয়ে যায়। অন্যদিকে পিয়ালি দেখতে মোটা হলেও তা নিয়ে বিকাশের মায়ের কোনো সমস্যা থাকে না, কারণ মালতী দেবী খুবই ভালো মনের মানুষ ছিল। এর ফলে দুই পরিবারের সহমতে কিছুদিনের মধ্যেই পিয়ালি এবং বিকাশের বিয়ে ঠিক করা হয়। বিয়ের দিন। কি রে বিকাশ, টাকা পয়সার লোভে এতটাই অন্ধ হয়ে গেলি? আমরা জানি তো শ্বশুর মশাই খুবই বড় লোক, কিন্তু তাই বলে এরকম মোটা হাতির মতো মেয়েকে তুই বিয়ে করতে রাজি হয়ে গেলি? তোর বউয়ের পাশে দাঁড়ালে তোকে তো একটা ছোট পিঁপড়ে কিংবা মশার মতো দেখতে লাগবে রে। শোন ভাই, এখন তো তুই ভালো মতোই ফাঁদে ফেসে গেছিস। এখন আর কিছু করারও নেই, বিয়েতে তোকে ওই মুটকিকেই করতে হবে। তবে শোন, একটা ভালো সাজেশন দিচ্ছি, বিয়ের পর তোর মোটা বউয়ের সঙ্গে যেন ঝগড়া করতে যাস না। ভুলেও তোর মোটা বউকে কিন্তু রাগাবি না বলে দিলাম, তা না হলে তোর মোটা বউ তোকে ফুটবলের মতো শট মেরে দেবে। তোকে নিয়ে বাস্কেটবল খেলার মতো ক্ষমতা আছে তোর বউয়ের। বন্ধুদের মুখে এমন কথা শুনে বিকাশের প্রচন্ড পরিমাণে রাগ হয়, কিন্তু তবুও সে কোনো রকমের নিজের রাগ নিয়ন্ত্রণ করে। তবে ভাই, তোর মোটা বউ তাতে কি হয়েছে? তোর শালি কিন্তু দেখতে একেবারে হিরোইনদের মতো। একবার তাকিয়ে দেখ, তোর শালি দেখতে কত রোগা আর কত সুন্দর। আমরা তো তখন থেকে তো শালির দিকেই হাঁ করে তাকিয়ে আছি, কিন্তু কিছুতেই তো শালির দিক থেকে চোখ সরাতে পারছি না।
এখন তাহলে তোর দুই হাতে দুটো লাড্ডু আছে ভাই, এক হাতে তোর বউ, অন্য হাতে তোর শালি। বিয়ে মোটা মেয়ের সঙ্গে হচ্ছে তাতে কি হয়েছে, তার সাথে কিন্তু তুই একটা ছিপছিপে রোগা সুন্দর শালিও পেয়ে যাচ্ছিস। দেখিস চেষ্টা করে যদি শালিটাকে পটাতে পারিস, তুই কিন্তু আরেকটু চালাকি করলে শালিটাকে বিয়ে করতে পারতিস। বন্ধুদের মুখে এমন কথা শুনে বিকাশ মনে মনে ভাবে তার বন্ধুরা একদম ঠিক কথাই বলছে। তার বন্ধুদের কথাগুলো বিকাশের মস্তিষ্কে বেশ ভালো মতোই প্রভাব ফেলে। আসলে বিকাশের আগে পিয়ালির ছোট বোনকে দেখেনি, কারণ ইচ্ছা করে পিয়ালির বাবা মা বিকাশ এবং তার মায়ের সামনে মৌমিতাকে নিয়ে আসেনি, যাতে করে বিকাশ তার সিদ্ধান্ত পরিবর্তন করতে না পারে। বিকাশ তাকে প্রচন্ড পরিমাণে পছন্দ করে আর সে মনে মনে পিয়ালিকে বিয়ে করার জন্য অনুশোচনা করতে থাকে, কিন্তু নিরুপায় হয়ে শেষ পর্যন্ত বিকাশ পিয়ালিকেই বিয়ে করে। তবে বিয়ের পরও বিকাশ শুধুমাত্র তার সুন্দরী শালীর কথাই ভাবতে থাকে। বিকাশ, কি ভাবছো তুমি এত? আমি তখন থেকে বলছি এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো, তুমি তো কিছুতেই আমার দিকে তাকাচ্ছ না। দেখো, এই সুন্দর শাড়িটা বাবা মা আজকে পাঠিয়েছে, আর তোমার জন্য কিন্তু বাবা মা কোট প্যান্ট পাঠিয়েছে। তোমাকে দেখে আবার কেমন লাগবে? দেখো, সত্যি কথা বলতে তুমি আবার রাগ করো না জানো, তুমি কিন্তু অত্যাধিক মোটা, সেই জন্য এই 6 মিটারের শাড়ি তোমার গায়ে বড্ড ছোট বলে মনে হচ্ছে। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার গায়ে জড়ানো শাড়ি প্রচন্ড পরিমাণে কষ্ট পাচ্ছে। ছাড়ো ছাড়ো, শাড়ি পরার তোমার কোনো দরকার নেই। তুমি তোমার বোনের মতো রোগা হলে তোমাকে শাড়ি পরলে ভালো লাগতো। আচ্ছা, তোমার বোন অত রোগা, তুমি এত মোটা কেন বলো তো? আরে, সব মানুষ কি একরকমের হয় বলতো? আমার বোন রোগা কারণ ও সবসময় জিম করতেই ব্যস্ত থাকে, আর ও তো সবসময় নিজের ডায়েট নিয়েই পড়ে থাকে, ঠিক মতো কোনো খাবার খেতেই চায় না। আর আমি তোমার বোনের একেবারেই বিপরীত, আমার ভালো ভালো খাবার রান্না করে খেতেও যেমন ভালো লাগে, তেমন অন্য কাউকে খাওয়াতেও ভালো লাগে। আচ্ছা নাও, এবার তাড়াতাড়ি করো, আমাদেরকে এখনই বাপের বাড়িতে যেতে হবে, বাবা মা আমাদেরকে নিমন্ত্রণ করেছে। পিয়ালির মুখে এমন কথা শুনে বিকাশ প্রচন্ড পরিমাণে খুশি হয়, তাই সে তাড়াতাড়ি করে খুব সুন্দরভাবে তৈরি হয়ে নিজের বউকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। আর তখনই পিয়ালির ছোট বোন ঘর্মক্লান্ত হয়ে জিম থেকে বাড়িতে ফিরে আসে, আর মৌমিতাকে জিমের ড্রেস পরে দেখে বিকাশ প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ মৌমিতাকে দেখতে প্রচন্ড পরিমাণে সুন্দর লাগে। বিকাশ চাইলেও মৌমিতার দিক থেকে চোখ ফেরাতে পারে না। এই যে, হ্যালো জামাই বাবু, কোন দিকে তাকিয়ে আছো? আমাকে দেখতে বুঝি এতটাই সুন্দর যে তুমি আমার দিক থেকে চোখ ফেরাতেই পারছো না? হ্যাঁ, আমি জানি আমি দেখতে সুন্দরী, তাই তো আমার পেছনে সব ছেলেই পাগল। আলাদা করে আমার আর প্রশংসা করার কোনো প্রয়োজন নেই। বাই দ্য ওয়ে, কখন এসেছো তোমরা সেটা বলো। এই তো কিছুক্ষণ আগেই এলাম, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, ভাবছিলাম কখন আমার সুন্দরী শালিটা আসবে আর চোখ ভরে আমি শালিটাকে দেখবো। সত্যি তোমার মতো এত সুন্দরীকে দেখে যে কোনো ছেলে তো পাগল হবেই। এখন আমার কি মনে হচ্ছে জানো, তোমার ওই মোটা দিদিকে বিয়ে না করে তোমাকে বিয়ে করলে কিন্তু লাভ হতো। একদম ঠিক বলেছো, আমার মুটকি দিদি যে তোমার মতো একজন হ্যান্ডসাম বর পাবে এটা তো আমি ভাবতেই পারিনি। তোমার ফটো দেখে আমারও খুব পছন্দ হয়েছিল, কিন্তু কি করব, তুমি তো এখন আমার জামাই বাবু হয়ে গেলে, এখন চাইলেও তো কিছু করার নেই। তবে শোনো, তোমার মতো হ্যান্ডসাম ছেলে যদি পাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও, কেমন? এভাবেই মৌমিতা এবং বিকাশ একে অপরের সঙ্গে গল্পগুজব করতে থাকে। বিকাশ এখন সারাক্ষণ শ্বশুর বাড়িতে শুধুমাত্র তার শালীর সঙ্গেই গল্প করতে ব্যস্ত থাকে, কিন্তু পিয়ালি খুবই সরল সিধেসাধা হওয়ায় সে তাদের উপর কোনো রকম ভাবে সন্দেহ করে না। আর এরকম ভাবে 3-4 দিন কাটে, কিন্তু বিকাশ কিছুতেই নিজের বাড়িতে ফিরে যাওয়ার কোনো নাম করে না। তাই পিয়ালি বলে, কি গো, 3-4 দিন হয়ে গেল, আমরা বাড়ি কবে যাব? শাশুড়ি মা তো বারবার ফোন করছেন, এবার কিন্তু আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। চলো, আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আমি বুঝতেই পারছি এখানে থাকতে তোমার খুব ভালো লাগছে, কিন্তু বাড়িতেও তো যেতে হবে। বাড়িতে মা একা একা আছেন, আমরা না হয় কদিন পরে আবার আসবো, কেমন? এভাবেই অনিচ্ছা থাকা সত্ত্বেও বিকাশ তার বউকে নিয়ে বাড়িতে ফিরে যায়, কিন্তু বিকাশ বাড়িতে চলে যাওয়ার ফলে মৌমিতার একদমই কিছু ভালো লাগে না, কারণ এই কয়েকদিনের মধ্যেই বিকাশ এবং মৌমিতার মধ্যে ভালো মতো বন্ধুত্ব গড়ে ওঠে। তাই মৌমিতা নিজের দিদির বাড়িতে যাবে বলে ঠিক করে, যাতে সে তার জামাইবাবুর সঙ্গে সময় কাটাতে পারে। হ্যালো দিদি, বলছি বাবা মা না বাড়িতে নেই, কোনো এক দরকারি কাজে বাবা মা 10-15 দিনের জন্য বাড়ির বাইরে থাকবে, তাই বাবা আমাকে বললো একা একা বাড়িতে থাকার দরকার নেই। তাই আমি ঠিক করেছি তোদের বাড়িতে গিয়েই এখন কিছুদিন থাকবো, আমি আজকেই আসছি, ওকে? এভাবে মৌমিতা মিথ্যা কথা বলে তার দিদির বাড়িতে চলে যায়, আর মৌমিতাকে দেখে বিকাশ প্রচন্ড পরিমাণে খুশি হয়। তখন থেকে মৌমিতা এবং বিকাশ একে অপরের সঙ্গে আলাদা করে সময় কাটানোর সুযোগ খুঁজতে শুরু করে দেয়। দিদি, আমার না বাড়িতে থাকতে ভালো লাগছে না, চল না আমি আর তুই একটু বাইরে থেকে হেঁটে আসি, কারণ এমনিতেই এখন তোদের বাড়িতে আছি, আমি জিম করতে পারবো না, আর আমি যদি একটুও হাঁটাচলা না করি তাহলে তো আমি মোটা হয়ে যাব।
না রে বোন, এখন আমার বাইরে যেতে ইচ্ছা করছে না। সকাল থেকে উঠে কাজকর্ম করে এই খাওয়া দাওয়া করলাম, এখন আবার বাসন মাজতে হবে। তুই বরং তোর জামাইবাবুর সঙ্গে বাইরে থেকে ঘুরে আয়। বিকাশ, যাও তো আমার বোনকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসো। পিয়ালির কথা শুনে মমিত এবং বিকাশ দুজনেই খুবই খুশি হয়। তারা দুজনে তখনই বাইরে ঘুরতে চলে যায়। আর এদিকে পিয়ালি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আসলে পিয়ালি দেখতে মোটা হলেও আর বড়লোকের মেয়ে হলেও সে খুবই সংস্কারী এবং গুণবতী মেয়ে ছিল। শ্বশুর বাড়িতে আসার পর থেকে সে তাদের গোটা সংসারকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে। আর এতে করে পিয়ালির শাশুড়ি মা মালতী দেবী পিয়ালিকে নিয়ে খুবই সন্তুষ্ট। এভাবেই দু একদিন কাটে আর মমিত এবং বিকাশ একে অপরের খুবই কাছে চলে আসে। একদিন, আমারও তোমাকে ছাড়া থাকতে ভালো লাগছে না মৌমিতা, কিন্তু তবে চিন্তা করো না, তোমার দিদির সঙ্গে আমার যেমন বিয়ে হয়েছে, আমি চাইলেও কিন্তু ওকে ডিভোর্সও দিতে পারি। আমি তোমার দিদিকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তোমাকে বিয়ে করব। ঠিক এমন সময় সেখানে পিয়ালি এবং তার শাশুড়ি মা চলে আসে। পিয়ালি তার স্বামী এবং বোনের মুখে এমন কথা শুনে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে দেয়। মমিতা, তুই আমার নিজের বোন হয়ে এরকম একটা কাণ্ড ঘটাতে পারলি? তোর লজ্জা করে না? তুই নিজের দিদির সংসার ভাঙছিস। তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি এখনই বাবা মাকে ফোন করে সব জানাবো। আর বিকাশ, আমার বোনকেই যখন তোমার এতই পছন্দ, তাহলে তুমি আমাকে বিয়ে করেছো কেন বলো? ভুল করেছি, তোমাকে বিয়ে করে ভুল করেছি। তোমার মতো মুটকি মেয়েকে আমার একদমই পছন্দ নয়, সেই জন্য আমি আমার ভুল শুধরে নিতে চাইছি। আর মৌমিতা এই বাড়ি থেকে কোথাও যাবে না, কারণ আমি কয়েকদিনের মধ্যেই মৌমিতাকে বিয়ে করব। তবে তার আগে আমি তোমাকে ডিভোর্স দেবো। ছেলের মুখে এরকম কথা শুনে এবং ছেলের এরকম কাণ্ড কারখানা দেখে মালতী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিন্তু মালতী দেবী খুবই ঠান্ডা মাথায় পদক্ষেপ নেয়। বৌমা, আমার ছেলে একদম ঠিকই বলেছে। তোমার মতো মোটা মেয়েকে বৌমা হিসেবে আমারও পছন্দ নয়। আর মৌমিতাকে আমার খুব পছন্দ। আর আমি এবার মৌমিতার সঙ্গে আমার ছেলের বিয়ে দেব। কিন্তু তার আগে মৌমিতাকে পরীক্ষা দিতে হবে। আমার বৌমা যেরকম বাড়ির বউ হিসেবে বাড়ির দায়িত্ব কর্তব্য পালন করে, সেরকমই মৌমিতাকেও সবকিছু সামলে দেখাতে হবে। আর মৌমিতা যদি আমাদের বাড়ির যোগ্য বউ হয়ে দেখাতে পারে, তাহলেই আমি মৌমিতার সঙ্গে আমার ছেলের বিয়ে দেব। আর পিয়ালি, তোমাকে আমি নিজে বাপের বাড়িতে গিয়ে রেখে আসবো। পিয়ালি খুব সহজেই তার শাশুড়ি মায়ের ইশারা বুঝতে পেরে যায়, তাই পিয়ালি একদম চুপ করে থাকে। অন্যদিকে বিকাশ এবং মৌমিতাও প্রচন্ড পরিমাণে খুশি হয়। পরের দিন ভোরবেলা থেকেই মালতী দেবী তার কাজে লেগে পড়ে। কি হলো মৌমিতা, তুমি এখনো ঘুমাচ্ছ কেন? আজ বাদে কাল তুমি আমার বাড়ির বৌমা হবে, আর তুমি এখনো ঘুমাচ্ছ? তোমার দিদি কিন্তু ভোর 5টায় ঘুম থেকে ওঠে, তাই তোমাকেও এবার ভোর 5টার সময় ঘুম থেকে উঠতে হবে। তাড়াতাড়ি উঠে কাজগুলো করে নাও। বাসন মাজবে, ঘর ঝাড়ু দেবে, ঘর মুছবে, জামা কাপড় কেচে ছাদে মেলে আসবে। তারপর আবার রান্না বান্নাও আছে। আমার ছেলের অফিসের জন্য টিফিন বক্স প্যাক করবে, দুপুরে রান্না বান্না করবে। আর কি কি রান্না করতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি। আপাতত এই কাজগুলো মাথায় রাখো। এভাবেই মালতী দেবী একের পর এক মৌমিতার উপর কাজের বোঝা চাপিয়ে দেয়। মৌমিতা যে কিনা বাপের বাড়িতে কোনো কাজই করতো না, তাকে এখন চাপে পড়ে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়। আরে, তোমাকে জামা কাপড়গুলো কখন কাচতে বলেছি, এখনো হলো না? তুমি তো তোমার দিদির থেকে দেখতে অনেক রোগা, তাহলে তোমার কাজ করতে এত দেরি হচ্ছে কেন? তোমার দিদি মোটা হলেও বাড়ির সব কাজ কিন্তু ঝটপট করে দেয়। আর শোনো, জামা কাপড় কিন্তু তোমাকে হাতেই কাচতে হবে, তাই বেশি সময় লাগবে, তাড়াতাড়ি কাজ শুরু করো। আমাদের বাড়িতে কিন্তু ওয়াশিং মেশিন নেই, কারণ আমরা তোমার বাবার মতো ধনী নই। বিয়ের পর তোমাকে এই গরিব বাড়িতেই থাকতে হবে কিন্তু। মৌমিতা কোনো কথা না বলে বাধ্য হয়ে জামা কাপড় নিয়ে বাথরুমে চলে যায়। এই বুড়ি তো বেশ ভালো মতোই আমার পরীক্ষা নিচ্ছে। একবার শুধু আমি বিকাশকে বিয়ে করি, তারপর বিকাশকে নিয়ে এই গরিবখানা থেকে আমি বেরিয়ে যাব। এরকম গরিবখানাতে আমি কিছুতেই থাকতে পারবো না। আমি একেবারে রাজপ্রাসাদের রানী থেকে বাড়ির চাকরানী হয়ে গেছি। এরকম ভাবে সময় কাটতে থাকে। আর সময়ের সঙ্গে সঙ্গে মালতী দেবী মৌমিতার উপর অনেক বেশি পরিমাণে কাজের বোঝা চাপিয়ে দিতে থাকে। আর এভাবে সংসারের কাজকর্ম করতে করতে মৌমিতা বিকাশের সঙ্গে বসে 2 মিনিটও কথা বলার সময় পায় না। সেই সাথে মৌমিতা নিজের রূপচর্চা, শরীর চর্চা কিছুই করতে পারে না। এর ফলে মৌমিতার অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়। আর দেখতে দেখতে এভাবেই 10 দিন কাটে। কি ব্যাপার মৌমিতা, তুমি তো আমাকে ভুলেই গেছো। সারাদিন দেখছি শুধু সংসারের কাজকর্ম করেই যাচ্ছ, আর 2 দিন বাদে আমাদের বিয়ে হবে। বিয়ের পর তো তাহলে তুমি আমাকে ভুলেই যাবে। আর তাছাড়া দিন দিন তুমি দেখতে এরকম কালো হয়ে যাচ্ছ কেন? শোনো বিকাশ, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। 10 দিনে আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি বিয়ের পর আমার কি অবস্থা হবে। আর আমাকে যদি তুমি একান্তই বিয়ে করতে চাও, তাহলে কিন্তু তোমার বুড়ি গরিব মা আর এই গরিব বাড়ি ছেড়ে আমার সঙ্গে তোমাকে বেরিয়ে যেতে হবে। যদি তুমি রাজি থাকো তাহলে বলো। মৌমিতার মুখে এমন কথা শুনে বিকাশ প্রচন্ড পরিমাণে রেগে যায়।
চুপ করো, তোমার লজ্জা করলো না এরকম কথা বলতে? তুমি যে কেমন মেয়ে আমি খুব ভালো মতোই বুঝতে পেরে গেছি। তোমাকে বিয়ে করলে আমার আর আমার মায়ের জীবন একবারে শেষ হয়ে যাবে। তোমার চেয়ে তোমার দিদি অনেক ভালো, দিদি একমাত্র আমার বউ হওয়ার যোগ্য। তুমি আজকে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি যে কত বড় ভুল করেছি সেটা আমি ভালো মতোই বুঝতে পেরেছি। বিকাশের কথা শুনে মৌমিতা রাগ করে সেদিনই বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এই দেখে পিয়ালি এবং তার শাশুড়ি মা দুজনেই মুচকি মুচকি হাসতে থাকে। আর বিকাশ তার ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে তার বউ এবং মায়ের কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে বিকাশ তার বউকে যোগ্য সম্মান এবং মর্যাদা দেয়। এভাবেই পিয়ালি তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে হাসি খুশি সংসার করতে শুরু করে।